আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি নুসরাত সুজানা এবং এর সাথে রয়েছে আমি নীরা ফেরদৌস। দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করবে বিএনপি। মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির লক্ষ্য, এমন মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিকী সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। যশোর প্রতিনিধি বি.এম. ফারুকের সহায়তায় মাহিন আরাফাতের রিপোর্ট। দীর্ঘ ১৬ বছর পর যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্যে উঠে আসে নির্বাচন, দেশ পরিচালনা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। সমগ্র বাংলাদেশের মানুষ জানে বিএনপি একটি বিশাল দল। তারেক রহমান বলেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছেন, কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে ২.৫ বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে, ৩১ দফা ঘোষণা করেছে। তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষেই সম্ভব। আমাদের মূল লক্ষ্য, আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। সেজন্যই সবার আগে উপস্থাপন করেছিলাম কিভাবে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই, রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে চাই, কিভাবে ভেঙে পড়া প্রতিটি প্রতিষ্ঠানকে আবার মেরামত করতে চাই, এবং যে রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে দেশ এগিয়ে যাবে বা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের মূল কাজ একটি নিরপেক্ষ নির্বাচন দেয়া। নির্বাচনে জয়ী হলে বিএনপি দেশকে পুনর্গঠন করবে। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না বলে মন্তব্য করেন তারেক রহমান। বিএনপি একমাত্র দল যারা কোনো ডিনাইলে থাকে না, অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। মাহিন আরাফাত, আরটিভি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে ছিল জুলাই আগস্টের আন্দোলন। এই অর্জন রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতার ভূত এই সরকারের উপরও চেপে বসেছে। ক্ষমতায় আসতে হলে ভোটের মাধ্যমেই আসতে হবে। বিস্তারিত জাকারিয়া খানের রিপোর্টে। মানুষের জীবনকে দুর্দশাগ্রস্ত করছে। প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর ২১ পদক প্রাপ্তিতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভার, যেখানে দেশের রাজনৈতিক ও নানান প্রেক্ষাপটে সাংবাদিক মাহফুজুল্লাহর বর্ণাঢ্য অবদান তুলে ধরেন বক্তারা। আলোচনায় উঠে আসে নির্ভীক এই দেশপ্রেমিকের নানা গল্প। বাংলাদেশের পলিটিক্সকে উনি নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন। গণতন্ত্রের জন্য, লড়াইয়ের জন্য যদি কালকে যদি পদক দিতে হয়, সর্বপ্রথম মাহফুজুল্লাহকে দিতে হবে। এ সময় বিগত বছরগুলোতে রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে, সবশেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের আলোচনা সভায় যোগ দিয়ে অটোরিকশা চালকদের শৃঙ্খলা অনুযায়ী গাড়ি চালানো ও মানুষের সেবা করতে আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পেশা হিসেবে আপনাদের একটা পেশা, আপনারা সেই দায়িত্ব আপনাদের আছে, তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে আমি বিশ্বাস করি আপনারা কিন্তু মানুষকে সেবা দিচ্ছেন, এবং এই যে বিশেষ বিশেষ সমাজের মানুষ তাদেরকে কিন্তু বিশেষ সেবা দিচ্ছেন। বিকেলে রাজধানীর শ্যামলীতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান নিয়ে আলোচনা ও সদস্য ফর্ম বিতরণ করে ছাত্রদল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, জুলাই আগস্টের এই আন্দোলন একটি গোষ্ঠী নিজেদের করে ক্ষমতায় বসেছে। ক্ষমতা দখল ও টিকে থাকার এই মানসিকতা স্বৈরাচার শেখ হাসিনারই পুনরাবৃত্তি। ক্ষমতা অব্যাহতভাবে দখল করা, এটা তো হাসিনার প্রক্রিয়া। কেমন জানি মনে হচ্ছে আবার সেই ভূত ফেরত এসেছে আমাদের। ক্ষমতার ভূত এই সরকারের ওপরেও চেপে বসেছে মন্তব্য করে আমির খসরু বলেন, ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমে সঠিক প্রক্রিয়ায় আসতে হবে। গণতান্ত্রিক আমি সমস্ত শক্তিকে। জাকারিয়া খান, আরটিভি।
যে কাজ করলে দেশ ছেড়ে পালাতে হয়, রাজনীতিবিদদের সে ধরনের কর্মকাণ্ড থেকে ফিরে আসার আহ্বান জানালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের জনসভায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, চাঁদাবাজি আর দখল বাণিজ্য করা মানে জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানি করা। এ সময় আগামী নির্বাচনে ইসলামী আদর্শের দলকে ভোট দেবার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। 5 আগস্ট থেকে শুরু করে আজকে এই 22 ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোনো লোক এখন জাতির উপরে জুলুম করছে, চাঁদাবাজি করছে, দখলদারির সাথে জড়ায় গেছে। কোথাও দেখবেন না। তার একমাত্র কারণ তারা কোরআনকে সম্মান করেন এবং বুকে ধারণ করেন। আমাদের যুবকেরা আমাদের স্বপ্ন, আমাদের যুবকেরা আগামীর বাংলাদেশ। এই যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই। ত্রয়োদশ নির্বাচনের প্রাক প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি, তবে সে লড়াইয়ে খানিকটা এগিয়েছে জামায়াত। দুঃসময়ে বিএনপি ছেড়ে যায়নি, সেই সাথে জনপ্রিয়দের প্রার্থী করতে চায় বিএনপি। আর জনপ্রিয়তার লড়াইয়ে এগিয়ে থাকাদের নিয়ে এ বি ক্যাটাগরি করে প্রার্থী তালিকা করছে জামায়াত। আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও জামায়াত এখন একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। নির্বাচনকে সামনে রেখে মাঠ দখলের প্রতিযোগিতায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। ডিসেম্বরে নির্বাচনের আশ্বাস দিলেও কৌশলে সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিএনপি। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফেসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে সারা দেশে 67 সাংগঠনিক জেলায় সমাবেশ করছে বিএনপি। দেশ ঘুরে দাঁড়িয়েছে। এবারের নির্বাচনে তরুণ, অভিজ্ঞ ও প্রবীণদের সমন্বয়ে প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি। বিবেচনায় নেওয়া হবে দলের প্রতি আনুগত্য, জনপ্রিয়তা, দুঃসময় ও আন্দোলনের ভূমিকা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে সংসদীয় এলাকায় নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে তৃণমূলের নেতারা। দুর্দিনে সে ছিল, এটা একটা ক্রাইটেরিয়া। আরেকটি হলো তার নামে যদি কোনো প্রকার এলিগেশন থাকলে সে পার্টিতে নমিনেশন পাবে না, এটা মোটামুটি সবাই নিশ্চিত হয়ে যাচ্ছে। নির্বাচনী মাঠে আওয়ামী লীগ না থাকলেও সে লড়াই সহজ হবে না বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন তারেক রহমান। এমন বক্তব্য ধারণ করে শক্তভাবে সাংগঠনিক পুনর্গঠনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি সেরে নিচ্ছে বিএনপি। দুঃসময়ে যারা বিএনপির হয়ে কাজ করেছে, প্রার্থী বাছাইয়ে তারা গুরুত্ব পাবে বলে জানান দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপি দীর্ঘ একটা আন্দোলন সংগ্রাম লড়াই করেছে, ওখান থেকে কিছু মানুষ কিন্তু উঠে এসছে, নেতৃত্বে উঠে এসছে, শুধু ঢাকা না সারা বাংলাদেশে। তারাই অগ্রাধিকার পাবে, কারণ এটা আমার পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন ইঙ্গিত করছে। গুঞ্জন রয়েছে 300 আসনে প্রার্থী দিলেও শতাধিক আসনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় জামায়াত। সেই লক্ষ্যে প্রায় অর্ধশত সভা সমাবেশ শেষ করেছে দলটি। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, প্রার্থী নির্বাচনে মেনে চলবে কঠোর নীতি। আমাদের প্রার্থী কেমন, প্রার্থীর পক্ষে সেখানে জনমত কেমন, ভোট হলে আমাদের বিজয়ের সম্ভাবনা কত, এ প্লাস, এ বি, এরকম আমরা ক্যাটাগরি করি। সেটা আমাদের নিজস্ব বিশ্লেষণের জন্য, নিজস্ব পরিকল্পনা, নির্বাচন পরিচালনায় আমাদের তো কিছু সিদ্ধান্ত, পরিকল্পনা, পদক্ষেপ প্রয়োজন। এই সিদ্ধান্তের জন্য আমরা এইসব ক্যাটাগরি করে আমাদের পরিকল্পনাটাকে সাজানোর জন্য আমরা এটা করি। ভোটার এবং নির্বাচনবিহীন যে সংস্কৃতি ফেসিবাদী সরকার তৈরি করেছিল, তার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য নির্বাচন ব্যবস্থা এবং প্রশাসনের সংস্কার ভোটের আগেই চায় জামায়াত। তাতে আমরা বলি যে না, আমাদের এই আসনগুলোতে বিজয়ের ভালো সম্ভাবনা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। বলছেন যে না, আপনারা খুব আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেছেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। সিইসি বলেন, আগামীতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রয়োজনে দেশবাসীকে নিয়ে আন্দোলন করা হবে। এই আন্দোলন শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটাধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলন হবে। আমরা স্বাধীনভাবে চিন্তা করি, স্বাধীনভাবে চলি। আমাদের সরকারিভাবে সরকারের নির্দেশে চলার কোনো ইচ্ছা বা সুবিধা আমাদের নাই। আমরা আইন দ্বারা বাইরে, শাসনতন্ত্র দ্বারা বাইরে, আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে হয়।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছে। এদিকে জেলার মধ্যনগরে গ্রেফতার যুবলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার পর জারি করা হয়েছে 144 ধারা। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে জানাচ্ছেন সাইদ মাহমুদ। সুনামগঞ্জের শান্তিগঞ্জের ঠাকুরভোগ গ্রামে ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মিয়া ও আওয়ামী লীগের সহসভাপতি সুফি মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এরই মধ্যে সকালে গ্রামের লোকজন নিয়ে সিন্নি খাওয়ার আয়োজন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিন্নি বিতরণের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হয় সংঘর্ষ। দেশীয় অস্ত্র হাতে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে পুলিশের হস্তক্ষেপে। এ সময় আহত অন্তত অর্ধশত মানুষকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর একজনকে আটক করে পুলিশ। এর আগে গেল বৃহস্পতিবারও দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এদিকে সুনামগঞ্জের মধ্যনগরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছাড়িয়ে নেয়াকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। শুক্রবার দিনগত রাতে এ ঘটনার পর 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। পুলিশ ও স্থানীয়রা জানায়, মধ্যনগর উপজেলার বংশীকুণ্ড দক্ষিণ ইউনিয়নের সহসভাপতি মিজানুরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জেলা যুবদল নেতা শহীদ মিয়া দাবি করেন, মিজানুর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এ নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু ও শহীদ মিয়ার অনুসারী মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ভাঙচুর করা হয় বিএনপির অফিস। সৈয়দ মাহমুদ, আরটিভি। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদেরকে জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বিকেলে প্রেস ক্লাবের উভয় সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় কয়েকজন আহত হন ও আটক করা হয় বেশ কয়েকজনকে। পুলিশ বলছে, বিক্ষোভকারীদের অনুরোধ করার পরেও ভোগান্তি সৃষ্টি করায় পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তারা। এর আগে কর্মসূচিতে সারা দেশ থেকে আগত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মরত কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী যোগ দেয়। ঠিকাদার পদ্ধতি বাতিল করে সব কর্মচারীকে স্ব প্রতিষ্ঠানে চাকরিতে স্থায়ীকরণের দাবি না মানা পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। এই মুহূর্তে আমাদের দাবি, ঠিকাদার প্রথা বাতিল করে আমাদেরকে স্ব পদে বয়স শিথিল করে স্থায়ীকরণের এক দফা দাবি নিয়ে আমরা আজকে রাজপথে আন্দোলন করছি। একটাই দাবি, এই দালাল বাদ দিতে হবে। এই দালাল আমাদের টাকা নিয়ে জায়গা, আমরা আর থাকতে চাই না। আমাদের এই টাকাতে আমার বউ আমার চলে না, বেতন দেয় না আমাদের ঠিক মতন। আমরা বৈষম্যের শিকার। মাতৃত্বকালীন আমাদের কোনো ছুটি নাই নারীদের, এবং সরকারি অফিসে যারা রাজস্ব খাতে চাকরি করে তাদের সব সুবিধা পায়, কিন্তু আমরা কোনো সুবিধা পাই না। ঝিনাইদহের শৈলকুপায় 3 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। গেল রাত 12টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাত 8টার দিকে শ্মশানঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3 জনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নিহতদের একজন হরিণাকুণ্ড উপজেলার বাসিন্দা হানিফ। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। বাকিদের পরিচয় জানা যায়নি। এদিকে চরমপন্থী সংগঠন জাসদ এর দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছে। রাজধানীতে সংঘবদ্ধ ডাকাত দল 1 ঘণ্টায় 6 দোকান ও বাড়িতে হানা দিয়েছে। শুক্রবার ভোররাতে মিরপুর 10 নম্বর এ ব্লকের 20 নম্বর লেন এ ঘটনা ঘটে। আতঙ্কিত ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ঘটনার একদিন পর মিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। দীপ্ত চট্টোপাধ্যায়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। শুক্রবার রাত 4:20 সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি প্রাইভেট কার থেকে 3 ব্যক্তি নেমে মামুনি স্টোর নামে একটি মুদি দোকানের তালা কাটা শুরু করেন। পরে তালা কাটা শেষে সেখান থেকে চলে যায় তারা। এর কয়েক মিনিট পর আবার তারা ফিরে আসেন এবং শাটার খুলে ক্যাশ বাক্স, সিগারেটের প্যাকেট সহ মূল্যবান সামগ্রী লুট করে গাড়িতে তোলেন। দেখা যায় একজনের পায়ে কেয়ার্স, পরনে সবুজ স্যুট, হাতে ধারালো অস্ত্র। 4:20 থেকে 4:40 মধ্যে আমার দোকানসহ এই এলাকায় 5 থেকে 7টা বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে
এই দুর্বৃত্তরা গণ ডাকাতি করেছে আর কি। তো ডাকাত দল আমার এখান থেকে নগদ টাকা মালামাল সহকারে প্রায় 2 লক্ষ টাকার উপরে নিয়ে গেছে। শুধু এই দোকানেই না, আশপাশের 200 গজের মধ্যে মোট 5টি দোকান ও একটি বাসায় এভাবেই ডাকাতি করে সংঘবদ্ধ ডাকাত দল। ভুক্তভোগীরা জানান, আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতিতেই এমন ঘটনা ঘটেছে। আমার দেখা গেছে যে ভিতরে 2 জন ছিল আর বাইরে 1 জন, আর গাড়িতে 1 জন ছিল বসা, মোট 4 জন। পুলিশের টহল একটু ঘাটতি হালকা আছে, আর একটু টহলটা বাড়ালে, একটু মনে করেন যে একটু নিরাপত্তাটা একটু জোরদার করলে, সামনে তো আমাদের ব্যবসার সিজন, তাহলে আমাদের মনে করেন যে নিরাপত্তাটা নিশ্চিত হইলে আমরা একটু ঠিকমতো ব্যবসা করতে পারব। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে। সে আতঙ্কে আছি না, যে কোনো সময় আমারও তো বিপদ হতে পারে। আমি চাই যে প্রশাসন টহল একটু বাড়ায় দিক, যাতে আমাদের এই সমস্যাটা, বিশেষ করে রাত 12টার পর থেকে যদি আজান পর্যন্ত একটু ঘোরাফেরা করে পুলিশ, তাহলে মনে হয় আমাদের জন্য একটু ভালো। সেটা তো আমাদেরটাও হতে পারতো, ভয় তো অবশ্যই একটু আছে। আমি চাই শৃঙ্খলা আরও বেশি করে বাড়ুক, ঠিক আছে? প্রশাসন বেশি করে টহল দিলে আমাদের এটা হইব না। ডাকাতের ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা হয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের ঘটনায় রাজধানীর খিলগাঁওয়ে আগুনের প্রায় 20টি দোকান ও 2টি সমিল পুড়ে যায় বলে জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, 9টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে প্রায় 1 ঘন্টা চেষ্টার পর রাজধানীর করাইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট শুক্রবার রাত 1:35 আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে শুক্রবার রাত 12:30টার দিকে আগুন লাগে করাইল বস্তিতে। প্রাণপণ চেষ্টা ছিল যে আমরা যেন আগুনটা ছড়াতে না দেই, কারণ এই গ্যারেজ এবং সমিলের আশেপাশে আপনারা দেখে থাকবেন যে 7তলা 8তলা হাই রাইজ বিল্ডিং, 10তলা এসব বিল্ডিং রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে বসবাস রয়েছে। এখানে এই পর্যন্ত কোনো আহত নিহত হয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে নাই, এবং কোনো লোক মিসিং আছে এমন তথ্য আপাতত আমাদের কাছে নেই। আগুনটা সম্পূর্ণভাবে নির্বাপন শেষে একটা প্রাইমারি আমরা তদন্ত করব, তদন্তের পরে আমরা বলতে পারবো সোর্স অফ ফায়ার এবং এটার ক্ষয়ক্ষতি। টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তারা ডাকাতির সাথে সম্পৃক্ততার কথা স্বীকারও করেছে। এ সময় 3টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেন ও নাটোর থেকে তোফাজ্জল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে একটি বাসে যাত্রী সেজে উঠেন কয়েকজন। এক পর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ নিয়ে যাত্রী বেশে ডাকাতরা মালামাল লুট করেন। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানিও করে ডাকাতরা। তারাই মনে করেন ড্রাইভিং করছে 2-3 ঘন্টা ধরে, মনে করেন যে টাঙ্গাইল থানার আশপাশ দিয়ে ড্রাইভিং করেছে, ঘুরেছে। যখন তার কাজ হয়ে গেছে তখন তারা ড্রাইভারের গাড়ি দিয়ে চাবি দিয়ে তারা নেমে যায়। এ ঘটনার 3 দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন বাসের এক যাত্রী। হেল্পার কানে কানে কি বলছে, বলার পরে কিছুক্ষণ পরে গাড়ি ছেড়ে দিয়া বাই মিলাইছে আর 4 জন লোক উঠাইছে। উঠানোর পরে গাড়ির মধ্যে যা কিছু ছিল সব ছিনতাই করে নিয়ে নিয়েছে। এরপর সাভার থেকে মহির সবুজ ও শরীফুজ্জামান নামের আন্তজেলা বাস ডাকাত দলের 3 সদস্যকে গ্রেফতার করা হয়। প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকারও করেছেন 3 জন। প্রাথমিকভাবে কয়েকজন যাত্রীর কাছে আমরা বিষয়গুলো শুনেছি এবং সেখানে প্রাথমিকভাবে যে বিষয়টি এসেছে, এখানে কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটেনি, শ্লীলতাহানি পর্যায় পর্যন্ত বলা যেতে পারে। আমরা আরো কয়েকজনকে ইতিমধ্যে শনাক্ত করতে পেরেছি। আমরা সেটি আমাদের তদন্তের সাথে নাম প্রকাশ করছি না। এদিকে মামলা না নেওয়া সহ দায়িত্ব অবহেলার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় বাসের চালক সহকারী সহ 3 জনকে আটকের পর জামিন দেন আদালত। নাদিরা সুলতানা, RTV। 6 দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে এই বিক্ষোভ মিছিল করেন তারা। এর আগে শিক্ষার্থীরা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হন। এ সময় শিক্ষার্থীরা উপাচার্য, উপ উপাচার্য, ছাত্র কল্যাণ পরিচালকের পদে নতুন নিয়োগ, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার সহ 6 দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। এর আগে শুক্রবার রাতে সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
গেল এক মাসে টেকনাফের নাফ নদীতে মাছ শিকারীকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে জিম্মি হয়েছেন 23 জেলে। সর্বশেষ 20 ফেব্রুয়ারি জিম্মি হন আরও 19 জেলে সহ 4টি মাছ ধরার ট্রলার। এতে জেলে পরিবারগুলোর মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। তবে প্রশাসন বলছে তাদের ফেরাতে চেষ্টা চলছে। টেকনাফ প্রতিনিধি শাহিন শাহর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্ত নাফ নদী বেষ্টিত। জীবিকা নির্বাহে প্রতিদিন স্থানীয় অনেক জেলে নদীতে মাছ শিকারে যান। গত 1 বছরেরও বেশি সময় ধরে পার্শ্ববর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকার ও বিদ্রোহী গ্রুপের মাঝে চলার সংঘাতের কারণে প্রতিনিয়ত আতঙ্ক নিয়েই নাফ নদীতে নামে নেপালের জেলেরা। এর মধ্যে গেল 11 ফেব্রুয়ারি 4 জন এবং 20 ফেব্রুয়ারি মাছ ধরে ফেরার পথে 4টি ট্রলার সহ 19 জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। 10 দিনেও এদের কাউকে ফেরত আনা সম্ভব হয়নি। সাগরে যাইলে আমরা হাইতে পারি, সাগরে না যাইলে আমরা হাইতে পারি না। আর মানুষ আরা চাই যার জামাই যার মানতে চাই। এই যে একটা সুস্থ সমাধানের জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এরপর থেকে আতঙ্কে মাছ শিকারে যাচ্ছেন না শতাধিক জেলে। প্রধান ব্যবসা হলো নাফ নদীতে মাছ সহরণ। সামরিক সময়ের মধ্যে আমাদের অনেক জেলে পরিবারকে মাইমার আর কারামি ধরে নিয়ে যায়। এই কারণে জেলেরা হতাশ, জেলেরা চিন্তিত, জেলেরা মাছ ধরতে যাচ্ছে না। তবে প্রশাসন বলছে জিম্মিদের ফেরত আনতে চেষ্টা চালাচ্ছে বিজিবি। যেখান থেকে অ্যাবডাকশন গুলো ঘটছে মূলত জেলেদেরকে বারবার বলা সত্ত্বেও তারা মায়ানমার সীমানায় চলে যাচ্ছে, কিন্তু বারবার এই অসতর্কতা তারা অবলম্বন না করাতে অ্যাবডাকশন গুলো হচ্ছে। আমরা সকলে চেষ্টা করছি তাদেরকে আসলে খুব দ্রুত যেন ফিরিয়ে আনা যায়। এর আগেও গত বছর গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মিয়ানমার আর্মির হাতে আটক হয় বাংলাদেশি 58 জেলে। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং বাকিদের ফেরত দেয়া হয়। নুসরাত জাহান সিনথি, আরটিভি। বাংলাদেশের অগ্রগতিতে কুয়েতের সহায়তা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী সিনিয়ান আব্দুল ওয়াহাব হামাদা। দুপুরে আশুলিয়ার গৌরীপুরের আর রাহমা শিক্ষা কমপ্লেক্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও কুয়েতের 64তম জাতীয় দিবস উপলক্ষে 300 জন দুস্থ নারী প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে তিনি এই মন্তব্য করেন। এছাড়াও বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের সর্বক্ষেত্রে এই ধরনের সহায়তা চলমান থাকবে বলে এই সময় মন্তব্য করেন আর রাহমা গ্লোবাল সোসাইটির এশিয়া বিষয়ক প্রধান মোহাম্মদ জাসেম আল কাসার। অনুষ্ঠানে ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসাইন, কান্ট্রি ডিরেক্টর সাইদ সাবরি রজম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করল বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বিআইএ। রাজধানীর পুরানা পল্টনে বিআইএর কার্যালয়ে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত হয় ভোট গ্রহণ। নির্বাহী কমিটি গঠনে উৎসব মুখর পরিবেশে ভোট দেন ইন্স্যুরেন্স কর্মকর্তারা। ভোট গ্রহণ পরিচালনা করেন 3 সদস্যের নির্বাচনী বোর্ড। 10 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও বাকি 10টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন 19 জন। রোববার সভাপতি বাছাই করবে নির্বাচিত সদস্যরা। ইন্স্যুরেন্স খাতের সমস্যা সমাধান ও পুনর্গঠনে নতুন কমিটি অবদান রাখবে বলে আশাবাদ জানান ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি নাসির উদ্দিন আহমেদ। বিআইএর এই নতুন নেতৃত্বের মাধ্যমে আমরা বীমা খাতে একটি নতুন সঞ্চার সৃষ্টি করতে পারবো এবং অর্থনীতিতে বীমার যে অবদানটা আছে সেটা আমরা আরও ভবিষ্যতে বৃদ্ধি করতে পারবো। বিশেষ করে কিছু কিছু বীমা কোম্পানি যে দাবি পরিশোধ করতে জটিলতা সৃষ্টি হয়েছে বর্তমানে, এই সমস্যা নিরসনে এই বিআইএ ভূমিকা পালন করবে। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিনব্যাপী 55তম সীমান্ত সম্মেলন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এ সময় সীমান্তে 150 গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ এবং কাঁটা তারের বেড়া নির্মাণ বিষয়ে যৌথ পরিদর্শন ও আলোচনার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। শুক্রবার বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া এবারের সম্মেলনে সীমান্তে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি চালানো, হত্যা, মারধরের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে দুদেশ একসঙ্গে কাজ করবে বলে সম্মত হয়। মানুষের মধ্যে ছড়াতে পারে এমন নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে চীনে। HKU5CoV2 নামের এই ভাইরাসের সঙ্গে মহামারী ভাইরাসের বেশ মিল রয়েছে। নতুন এই ভাইরাসটি বাদুড়ের মধ্যে পাওয়া গেছে বলে জানিয়েছে চীনের উহানের ইনস্টিটিউট অফ ভাইরোলজি।
এছাড়া এর সঙ্গে মার্স ভাইরাসের সংশ্লিষ্টতা পেয়েছেন গবেষকরা। মার্স করোনা ভাইরাসের থেকেও বেশ শক্তিশালী। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের 4 ভাগের 3 ভাগই মারা যায়। এতে করে মাত্র 2 বছর আগে শেষ হওয়া কোভিডের পর আরও এক মহামারীর কবলে পড়ার শঙ্কায় বিশ্ব। গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ইসরায়েলের 6 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। শনিবার গাজার নুসেইরাত ও রাফাহ থেকে জিম্মিদের রেড ক্রিসেন্ট কর্মীদের কাছে হস্তান্তর করা হয়। এরই মধ্যে জিম্মিদের 5 জন ইসরায়েলে নিজ পরিবারের কাছে ফেরত গেছে। অন্যদিকে ইসরায়েল মুক্তি দিয়েছে 602 জন ফিলিস্তিনি বন্দী। এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যেও দখলে থাকা পশ্চিম তীরে 2 শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। এছাড়া পশ্চিম তীরের নাবলুস, তুলকারেম ও জেনিনে শুক্রবার রাতভর ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েল। এ সময় কয়েকজন ফিলিস্তিনিকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে বলে আল জাজিরাকে জানিয়েছে স্থানীয়রা। ঢাকার মাঠে আবারও খেলার সম্ভাবনা জেগেছে সাকিব আল হাসানের। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের জন্য লিজেন্ডস অফ রূপগঞ্জ দলে ভিড়িয়েছে এই অলরাউন্ডারকে। মিরপুরে দলবদলের প্রথম দিনে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ক্লাবটির কর্ণধার লুৎফর রহমান বাদল। ক্রিকেটকে নতুনভাবে সাজাতে চান জানিয়ে এ সময় বাদল বলেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। বর্তমানে বোলিং নিষেধাজ্ঞায় থাকা সাকিব ইংল্যান্ডে আবার পরীক্ষা দিয়ে পাশ করলে বাংলাদেশে খেলতে পারবেন বলে আশা লুৎফর রহমানের। আমরা রাজনীতিবিদ সাকিবকে নেই, আমরা খেলোয়াড় সাকিবকে নিয়েছি এবং সাকিব একটা দেশের সম্পদ। আমরা চাই না সাকিব অচিরেই ঝরে যাক এবং আপনারা জানেন যে সাকিবের অলমোস্ট ক্যারিয়ার শুরু থেকে আমার সাথে ছিল এবং এখনও ও আশা প্রকাশ করছেন আমার সাথেই থাকবেন এবং আমি চাই যে আমরা ক্রিকেটকে নতুনভাবে সাজাতে এবং আপনারা জানেন যে আমাদের ভবিষ্যতের কর্ণধার, দেশের কর্ণধাররা বলেছে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। আমি চাই আমাদের ক্রিকেটেও সেভাবে সবাই কীভাবে ঐক্যের মতের ভিত্তিতে আমরা ক্রিকেটকে বাংলাদেশের 1 নম্বর ব্র্যান্ড করতে পারি সেভাবে কাজ করি। বড় জয়ে নেপালের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করল বাংলাদেশ। পল্টনের প্রথম ম্যাচে 53-29 পয়েন্টের জয়ে 5 ম্যাচের টেস্টে 1-0 এগিয়ে গেল স্বাগতিকরা। খেলার শুরু থেকে প্রাধান্য বিস্তার করে এগিয়ে যেতে থাকে স্বাগতিকরা। প্রথমার্ধে 28-11 পয়েন্টের লিড নেয় মিজানুর রহমানরা। দ্বিতীয়ার্ধে নেপাল কিছুটা প্রতিরোধ করলেও ম্যাচের রেজাল্টে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। শেষ পর্যন্ত সহজ জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কাল 3:30টায় মাঠে নামবে দুই দল। অর্থ পাচারে গড়ে ওঠা বহুল আলোচিত বেগম পাড়ার কাহিনী নিয়ে নির্মিত হলো সিনেমা বেগম পাড়া। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন। শনিবার সন্ধ্যা 6টা ও রাত 9টায় কানাডার ইয়র্ক হলে বেগম পাড়া ওয়েব ফিল্মটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান আহমেদ, আসিফ নাসারি, উনাইশা নাইর, ইশরাত জাহান, নাইমা ফেরদৌসি, ইফাত শারমিন সহ আরও অনেকে। প্রিমিয়ার শো শেষে দর্শকরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। গেল বছরের শুরুর দিকে শুটিং শুরু হয় এই ওয়েব ফিল্মটির। বাংলাদেশ ও কানাডার প্রবাসী অভিনয় শিল্পীরা এখানে অভিনয় করেছেন। কলাকুশলী টিমও ছিল বাংলাদেশের। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।